সময়টা ছিল 1919 সালের 13 এপ্রিল। পাঞ্জাবের অমৃতসরে রেজিনাল্ড ডায়ারের নেতৃত্বে ভারতীয়দের এক জায়গায় আটকে রেখে নন স্টপ গুলি চালানো হয়। প্রায় 15 মিনিট ধরে নন স্টপ 1650 রাউন্ডের গুলি চালিয়ে প্রায় 1500-র বেশি মানুষকে হত্যা করা হয়। এবং 1200-র বেশি মানুষকে আধমরা করে দেওয়া হয়। কিন্তু সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল, আর এই হত্যাকাণ্ডের পরে ভারতীয়দের অত্যাচার করার জন্য ক্রলিং অর্ডার নামে আরেকটা দমনমূলক পদ্ধতি চালু করা হয়। চলুন আজকে বিস্তারিত সব জানব। নমস্কার, আমার নাম কৌশিক সরকার। আপনারা দেখছেন জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড। ভিডিও শুরু করার আগে জালিনওয়ালাবাগের মাঠটা দেখতে কেমন ছিল সেটা আগে আপনাদের ভালো করে বোঝাই। দেখুন, এটা হলো সেই মাঠ। মাঠের চারদিকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল, একটা মেন গেট ছিল, আর এটাই ছিল যাওয়া আসার মেন রাস্তা। আশেপাশে কিছু ছোট ছোট গেটও ছিল, কিন্তু এতই ছোট যে এগুলো দিয়ে একজনের বেশি যাওয়া আসা করতে পারে না, তবুও খুব চাপাচাপি করে। প্রথম বিশ্বযুদ্ধে মোট 15 লক্ষের বেশি ভারতীয় সেনাবাহিনী ব্রিটিশদের হয়ে লড়াই করেছিল। সেখান থেকে 74,187 জন প্রায় মারা যায় এবং প্রায় 62,000 সেনাবাহিনী আহত হয়েছিল। এবং ব্রিটিশদের থেকে একটা আশা দেওয়া হয় যে যুদ্ধের পর ব্রিটিশরা ভারতীয়দের উপর যে শাসন ব্যবস্থা চালু রেখেছিল সেটা কিছুটা শিথিল করবে, অর্থাৎ নরম করবে। কিন্তু এরকম কিচ্ছু হয় না। শাসন ব্যবস্থা নরম করা তো দূরের কথা, উল্টো ব্রিটিশরা ভারতীয়দের উপর রাওলাট অ্যাক্ট নামে একটা আইন চালু করে দেয়। আর এটা ছিল এমন একটা আইন যেখানে কোনো রকম প্রমাণ ছাড়াই ব্রিটিশ পুলিশ ভারতীয়দের অ্যারেস্ট করতে পারত। ধরুন একটা নির্দোষ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, তার পাশ দিয়ে ব্রিটিশ পুলিশও হাঁটছে। পুলিশের ইচ্ছা হলো, সন্দেহ হলো, ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে জেলে ঢোকাতে পারবে। শুধু তাই না, বিনা বিচারে ওই ব্যক্তিকে 2 বছর পর্যন্ত জেলের মধ্যে আটকে রাখতে পারবে। আর রাওলাট অ্যাক্ট এইসব ক্ষমতায় ব্রিটিশ পুলিশদের হাতে দিয়েছিল। আর এর জন্য ভারতীয়রা প্রচুর রেগে যায়। মহাত্মা গান্ধী 6 এপ্রিল এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে সারা দেশে অহিংস আন্দোলন শুরু করে। আর স্বাভাবিকভাবেই এসবের উত্তেজনা পাঞ্জাবের অমৃতসরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আর ওখানে 2 জন নেতা ছিলেন, একজনের নাম সত্যপাল, আরেকজনের নাম সৈয়দ উদ্দিন কিচ্চালক। তাদেরকে ব্রিটিশরা গ্রেপ্তার করে। এর ফলে ওই জায়গার স্থানীয় মানুষ আরও প্রচণ্ড পরিমাণে ক্ষেপে যায়। তারপর আসলো 13 এপ্রিল। ওই দিন পাঞ্জাবের অমৃতসরে ছিল বৈশাখী মেলা। প্রায় 10 থেকে 20,000 মানুষ ওই বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণ করার 2টো কারণ ছিল। 1 নাম্বার মেলায় অংশগ্রহণ করা, 2 নাম্বার রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন করা। এখন আপনাদের আরও 2 জনের সঙ্গে পরিচয় করিয়ে দেই, তাহলে ভিডিওটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এ হলো জেনারেল রেজিনাল্ড ডায়ার, যে ওই দিন জালিনওয়ালাবাগের মাঠে উপস্থিত ছিল ও গুলি চালানোর নির্দেশ দেয়, যাকে এক কথায় বলবো প্রত্যক্ষ দোষী। আর এখন আপনারা যাকে দেখছেন সে হলো মাইকেল ও ডায়ার। আর এই মাইকেল ও ডায়ারেই জেনারেল রেজিনাল্ড ডায়ারকে পিছন থেকে সাপোর্ট ও নেতৃত্ব দিচ্ছিল এবং গুলি চালানোর সিদ্ধান্তকে ফুল সাপোর্ট ও প্রশংসা করেছিল। এছাড়াও জেনারেল ডায়ারের জন্য কোনো রকম শাস্তি না হয় এই ব্যবস্থাটাও তিনি করেছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার 50 জন আর্মি এবং 2টো গাড়ি নিয়ে এই জালিনওয়ালাবাগের মাঠে উপস্থিত হয়। তারপর এই যে ছোট রাস্তাকে, এটাকে একটা গাড়ি দিয়ে বন্ধ করে দেয় যেন সেখান থেকে কেউ পালাতে না পারে। তারপর হঠাৎ করে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই এলোপাথারি গুলি চালানো শুরু করে দেয়। মাঝখানে যে কুয়োটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু মানুষ বাঁচার জন্য ঝাঁপ দেয়, কিন্তু আর্মিরা ওই কুয়োর ভিতরেও গুলি চালানো শুরু করে। প্রায় 10 থেকে 15 মিনিট নন স্টপ গুলি চালানো হয়। 10-15 মিনিট নন স্টপ গুলি চালিয়ে প্রায় 1500-র বেশি মানুষকে হত্যা করা হয়। সেই দিন বাচ্চা থেকে বুড়ো কেউ রেহাই পায়নি। 1200-র বেশি মানুষকে আধমরা করে দেওয়া হয়। আর এই যে কুয়ো থেকে মোট 120টি ডেড বডি তোলা হয়। আর এই ঘটনাটা এতটাই ভয়ানক ছিল যে স্বয়ং ব্রিটিশ সরকার এই ঘটনা তদন্তের জন্য একটা কমিশন গঠন করেন, যার নাম হান্টার কমিশন। আর এই কমিশনকে নেতৃত্ব দিয়েছিল লর্ড উইলিয়াম হান্টার।
হান্টার কমিশন জেনারেল ডায়ারকে দোষী সাব্যস্ত করে ঠিকই, কিন্তু তার কোনো রকম শাস্তি হয়নি। তাকে জাস্ট তার চাকরি থেকে বরখাস্ত করে ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়। একটা বিরাট সংখ্যক জনগণের আন্দোলন যদি পুলিশ থামাতে চায়, পুলিশকে প্রথমে ওয়ার্নিং দিতে হয়, না মানলে তারপর লাঠিচার্জ, তারপর টিয়ার গ্যাস, জলের হামলা, রাবার বুলেট, তারপরেও যদি মিছিল নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন গুলি চালানো হয়। তবুও তার আগে বাতাসে গুলি চালিয়ে, মানে হাওয়াতে গুলি চালিয়ে ওয়ার্নিং দেওয়া হয়। কিন্তু সেদিন এসব কিচ্ছু করা হয়নি, কারণ ব্রিটিশ পুলিশের উদ্দেশ্য ছিল মিছিলকে ছত্রভঙ্গ করা না, যারা মিছিল করছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা। কিন্তু ঘটনা শুধু এখানেই থেমে থাকেনি। তারপর আরেকটা ভয়াবহ অর্ডার জারি করা হয়, যার নাম দি ক্রাউলিং অর্ডার। ভারতীয় আন্দোলনকারীদের মধ্যে একজন ব্রিটিশ মহিলা পড়ে যায়, যার নাম ছিল মার্শেলা শেরউড, এবং ওই দিন ওনার রক্তপাতও হয়। পরে আন্দোলনকারীরাই তাদের ভুল বুঝতে পেরে ওনাকে হাসপাতালে পৌঁছে দেয়। কিন্তু ব্রিটিশ পুলিশ এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য জেনারেল ডায়ারের নেতৃত্বে যেই রাস্তাতে ওই ব্রিটিশ মহিলার রক্তপাত হয়, সেই রাস্তাতে ভারতীয়দের হামাগুড়ি দেওয়ানো হয়, ভারতীয়দের উপর চাবুক মারা হয়। পুরো এক সপ্তাহ ধরে এই অত্যাচার বিভিন্নভাবে চলতে থাকে। মাঝে মাঝে কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর এই অত্যাচার 4 থেকে 5 ঘন্টা ননস্টপ চলতে থাকে। আর এই ঘটনাই হলো দি ক্রাউলিং অর্ডার। আপনি কি ভাবছেন যে ঘটনা এখানেই শেষ? না, একদম না। সেই দিন জালিনওয়ালাবাগের মাঠে উদম সিং নামে একজন ছেলে উপস্থিত ছিল, যিনি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। কিন্তু তার মনে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি মাইকেল ও ডায়ারকে হত্যা করবেন, কারণ জেনারেল ডায়ার এর আগে রোগে ভুগে মারা যান। তারপর কেটে যায় 21টি বছর, কিন্তু উদম সিংয়ের মনে প্রতিশোধের আগুন তখনও নেভেনি। উদম সিং ভারত থেকে আফ্রিকা, তারপর আমেরিকা, তারপর ইউরোপ ঘুরে অবশেষে লন্ডনে পাড়ি দেন। তারপর আসে সেই দিন 13ই মার্চ 1940 সাল। লন্ডনের ক্যাক্সটন হলে মাইকেল ও ডায়ারকে উদম সিং গুলি করে হত্যা করেন। কিন্তু উদম সিং সেখান থেকে চাইলেই পালাতে পারতেন, কিন্তু তিনি পালাননি। তিনি এটা জানতেন যে ধরা পড়লেই তার ফাঁসি। তবুও তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকেল ও ডায়ারের মৃত্যুটা উপভোগ করছিলেন, কারণ উদম সিংয়ের জীবনের শেষ লক্ষ্যই ছিল মাইকেল ও ডায়ারকে হত্যা করা, জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া। বিচারে তিনি বলেছিলেন, আমি যা করেছি বেশ করেছি। আমি জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ডের হাজার হাজার মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। আমি দেশের জন্য হাসি মুখে মরতে চলেছি, আর তার জন্য আমি প্রস্তুত। ফাঁসি কাটে ঝোলার আগে তিনি এই কথাটাও বলেন যে আমি মরছি না, আমি অমর হচ্ছি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আরেকটা ভিডিও আপনাদের সাজেস্ট করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে কলকাতায় মুসলিম লীগের জন্ম হয়, কলকাতায় হিন্দু মুসলিমের দাঙ্গা শুরু হয়, সেখানে গোপাল পাঠার ভূমিকা কী ছিল, কিভাবে মুসলিম লীগের জন্ম হয় ও পাকিস্তানের জন্ম হয়। অনেক অনেক ধন্যবাদ।